হাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে কম বেশি গাছ করছেন এবং ভালো আছেন। আমিও গাছ নিয়ে খুব ভালো আছি। আজ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ছাদে ছাদে বস্তা, ট্রে কিংবা ফলের যে ট্রে আর গ্রো ব্যাগে ছবি তৈরি করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এই ছাদটাতে সব কিছুতেই আমার টবও আছে, বস্তাতেও গাছ লাগানো আছে, ফলের ট্রেতেও গাছ লাগানো আছে, আর গ্রো ব্যাগেও গাছ লাগানো আছে। তো সব কিছুতেই আমি গাছ লাগিয়ে আমি পরিপূর্ণ করেছি আমার ছাদটাকে। এটা কোনো রুলস রেগুলেশন নেই, আপনার মনের ইচ্ছে মতো আপনি বাগান করতে পারেন এবং ভালো থাকতে পারেন। আর এই যে উপরে আমি এইখানে এই লাউ গাছটা দিয়েছি। লাউ গাছটাতে আমি যে পরিচর্যা করি সেটা হলো, প্রথমে হচ্ছে এর গাছের গোড়ায় আমি কোনো আগাছা রাখি না, আর নিয়মিত এতে আমি গাছটার গোড়ায় জল দিই। রোজ লাউ গাছে কিন্তু ভালো জল লাগে, রোজ দিতে হয়। তো আর যেহেতু আমাদের গ্রো ব্যাগে গাছগুলো থাকে, তো সুতরাং ওখানে তো সীমিত জায়গার মধ্যে থাকে, তো জলটা পায় না খুব ভালো করে, সেজন্য আমাদের রোজ জলটা কিন্তু দিতে হবে। তো আর খাবারটাও দিতে হবে সেরকম পরিমাণে। যেহেতু অল্প মাটির মধ্যে গাছটা থাকে, তো ওই মাটির মধ্যে আমরা খাবার দেব, যেই খাবারটা দেব সেই খাবারটা নিয়ে কিন্তু গাছটা বড় হবে। সুতরাং আমাদেরকে ভালো পরিমাণে একটা খাবার দিতে হবে। লাউ গাছেও খাবার একটু ভালোই দিতে হয়। গাছ যদি বড় হয়, ফল হয়, ফুল হয়, তো সেই সময়ে গাছটাতে খুব ভালো খাবার দিতে হয়। আর এই যে লাউগুলো দেখছেন আমার হয়েছে, এগুলো কিন্তু মানে অনেক উপরে, 3 তলার যে ছাদের উপরে, তো সেই জন্য আমি হ্যান্ড পলিনেশনটা অবশ্যই করে দিস। তো হ্যান্ড পলিনেশনটা অবশ্যই করবেন যদি অনেক উপরে গাছ হয়। কিনা এখানে কিন্তু প্রজাপতি মৌমাছির সংখ্যাটা একটু কম থাকে। আর যদি আপনি হ্যান্ড পলিনেশনটা করে দেন, তাহলে শিওর হবেন যে আপনার ফলটা অবশ্যই বড় হবে। আর ওই যে লাউ গাছটা আমি লাউগুলোকে প্যাকেট দিয়ে বেঁধে দিয়েছি, যার কারণে কোনো মাছি কিংবা কিছুতে মানে একটা হোল করে দেয়, সেটা না করতে পারে, আর লাউগুলো বড় হয়েছে। তো আর যেটা হলো, এই যে ওলকপি, মূলো, বিট, এই ধরনের যে গাছগুলো আমি বসাচ্ছি, এগুলো দেখুন কত বড় হয়েছে আমার সাইজে। এটার জন্য আমি এই যে ফলের ট্রে ব্যবহার করেছি। একটা ফলের ট্রেতে কিন্তু 3টে কিংবা 4টে গাছ লাগানোই যায়। এটাতে আপনি খুব ভালো পরিমাণ সাইজের কপি কিংবা বিট পেয়ে যাবেন। তো এইখানে আর মাটিটা আমি তৈরি করেছি দেখুন, একদম কিন্তু ঝুরঝুরে। মূলোর জন্য সেম কিন্তু এই মাটিগুলো ঝুরঝুরে থাকা দরকার। আর এই দিকে আমার এই যে বিনস গাছগুলো, এগুলো কিন্তু আগের পুরানো বিনস গাছ, আবার আমি কিছু নতুন বিনস গাছও দিয়েছি। এই বিনস গাছটা পাশেই যে বিনস গাছটা, এটা কিন্তু আমি নতুন করে দিয়েছিলাম। এর গাছের পুরনো গাছটা তুলে ফেলে, পুরনো হয়ে গেছিলো তাই তুলে ফেলেছিলাম, আর নতুন গাছ দিয়েছিলাম। কিন্তু এখনও পুরনো গাছ থেকে আমার সবজি ভালোই উঠছে, আর মাঝে মধ্যে তো আমি তুলে নিয়ে যাই, আর যখন প্রয়োজন হয় আর তারপরে এই যে আবার তুলছি। তো এখন কিন্তু আর সময় নেই বিনস গাছ বসানোর জন্য, কিন্তু আপনারা লাউ গাছ এখন কিন্তু বসাতেই পারেন। আর তাছাড়া গরমের জন্য একটা লাউ পাওয়া যায়, ওটা কিন্তু এখনই বসানোর দরকার। এখন বসালে তাহলে কিন্তু আপনি লাউটা করতেই পারবেন, হবে আপনার। তো এই যে বিনস গাছগুলো থেকে আমার দেখুন ভালো পরিমাণ বিনস গাছ, মানে বিনস আমি হারভেস্টিং করছি। আর তারপরে হলো বিনসের পরিচর্যা। বিনস গাছে কিন্তু খুব বেশি আমি পরিচর্যা করি না। আমি সব গাছের জন্য যেভাবে পরিচর্যা করি সেইভাবেই বিনস গাছটাতেও পরিচর্যা করেছি। সিমটাতে একটু বেশি পরিচর্যা করতে হয়, কিন্তু বিনস কিংবা অন্য অন্য গাছের জন্য আমি সব সময় ওই যে একটা
ঘরোয়া লিকুইড, যেটা আমি নিম তেল কিংবা ঘরের নিম পাতা ফোটানো জল দিয়ে স্প্রে করে এর পোকাগুলো কিন্তু চলে যায়। এর কোনো পোকা তেমন আমি দেখাই পাইনি, কেননা আমি প্রথম থেকে নিম তেলটা স্প্রে করেছিলাম। তো সেই জন্য মাঝে মধ্যেই স্প্রে করতাম, তা সেই জন্য আমার গাছে কিন্তু কোনো পোকামাকড়ের কোনো বেশি উপদ্রব হয়নি। এই দেখুন, এখন আমি কিছুদিন আগে এই বিনস গাছগুলো বসিয়েছি। দেখুন, দেখতেই পাবেন, গাছটা দেখলে চিনতে পারবেন। তো ওখানে একটা দুটো বিনস হয়ে গেছে। আর এই যে লঙ্কা গাছের কথা বলি, এই লঙ্কা গাছগুলো এখন কিন্তু, যে লঙ্কা গাছে প্রচণ্ড একটা পাতা কোঁকড়ানোর প্রভাব দেখা যায়, কিন্তু আমার গাছগুলো দেখুন পাতা কিন্তু একেবারে কোঁকড়ানো নেই, ফ্রেশ লঙ্কা গাছ। তো এর জন্য কিন্তু আপনাকে ভালো রকম পরিচর্যা দিতে হবে। দেখুন, গাছের গোড়ায় কিন্তু আমার একটাও কোনো আগাছা নেই, গাছটা একদম পরিষ্কার। আর মাঝে মাঝে আমি এখানে স্প্রেও করি, কীটনাশক স্প্রে করি। সেই কীটনাশক স্প্রেগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করে দেব। তো দেখুন, লঙ্কা গাছে কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে, আর এই লঙ্কাটা একটু ঝাল, বেশি ঝাল। এটা একটা বুলেট লঙ্কারও অনেক রকম ভ্যারাইটি আছে। এটা একটা ভালো বুলেট লঙ্কার ভ্যারাইটি, যেটাতে প্রচণ্ড পরিমাণে ঝাল হয় আর লঙ্কাটা প্রচুর ফলনও হয়। আর গাছটা কিন্তু একটু বড় জায়গায় বসাবেন। প্রথমে একটা কথা বলে রাখি, ছোট জায়গাতে প্রথমে গাছটা তৈরি করবেন। আর তৈরি করার পরে যদি আপনি পারেন, একটা ছোট গ্রো ব্যাগে, 6 ইঞ্চি গ্রো ব্যাগে আপনি গাছটা দিয়ে দেবেন। তারপরে কোনো বড় গ্রো ব্যাগে, 10 ইঞ্চি গ্রো ব্যাগে কিংবা এরকম ফলের ক্যারেটে আপনি গাছটা যদি দিয়ে দেন, তাহলে অনেক বড় হবে গাছটা যখন বড় হবে, ফলটাও তখন অনেক বেশি পাবেন। এই গেল একটা কথা লঙ্কার জন্য। আর এই বেগুন গাছেও আমি একই রকমের একটু ওই কীটনাশক ব্যবহার করি, নিম তেল। আর এই দেখুন, শিম গাছে কিন্তু পাতা দেখুন একটাও নেই। প্রথম থেকে আমি গোড়ার পাতাগুলো নিম গাছের একদম ছেঁটে রেখেছিলাম, আগার দিকে কয়েকটা পাতা রেখে তারপরে আবার যখন গাছটা বড় হয়েছে, তখন মানে পরপর পাতা ছেঁটতে গিয়েছি, আর অল্প অল্প পাতা রেখেছি। মানে পাতা কিন্তু যদি শিম গাছে অনেক বেশি থাকে, তাহলে কিন্তু মানে রোগে আক্রান্ত হওয়ার, যে পোকামাকড় আক্রমণ করে বেশি। আর তাছাড়া শিমের ফলনটাও হয় অনেক বেশি। যেহেতু আমার এইখানে গাছটা মানে প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে, মানে জঙ্গল, আর পাতা থাকলে মানে শিমগুলো দেখাই যেত না, এত পরিমাণ পাতা, পুরো জঙ্গলের মতো পাতা ছিল। তো সেই কারণে আমি শিম গাছগুলোতে পাতাটা ছেঁটে রেখেছি সব সময় কন্টিনিউ। আর নিয়ম বেসিসে পাতা কিন্তু আমি ছিটে রেখেছি, আর অল্প অল্প পাতা রেখে দিয়েছি, আগার পাতাগুলো রেখে দিয়েছি। আমি প্রতি বছর কিন্তু আমার এই যে বেগুনি কালারের শিমটা প্রতি বছর হয়, আর এর মানে শিমটা আমি চাষ করতে করতে এর অভিজ্ঞতাটা আমার হয়ে গেছে। যেইগুলো আমি কিন্তু চাষ করি সেইগুলোর সম্পর্কেই আপনাদেরকে বলছি। আর যেইগুলো আমার বাগান করার ফলে যেইগুলো আমি জানতে পেরেছি, যেই সম্পর্কে আমি জানতে পেরেছি, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখুন, উপরের দিকে এই যে অল্প অল্প কিন্তু পাতাগুলো আছে। আর একদম ওপারে আরও গাছ আছে আমার দেয়ালের সাইডে, ওদিকে সিঁড়িঘরের দেয়ালের সাইডে, যেগুলোতে আমার মানে একটু উঠে দেয়ালের উপরে উঠেই শিমগুলো পাড়তে হয়। এখনও কিন্তু আমি দেয়ালের উপরেই উঠে শিমগুলো পাড়ছি এই উপরের দিক থেকে। আর ফার্স্টে নিচের দিক থেকে ওই শিমগুলো পেড়ে নিয়েছিলাম। আর দেখুন, এইভাবে গাছগুলো হয়েছে। আর যদি পাতাগুলো সব থাকতো, তাহলে আর মানে শিম তো দেখাই যেত না, শিম পাড়াও যেত না, এত পরিমাণ পাতা হয়েছিল। তো ওইগুলো পাতাগুলো আপনারা ছিটে দেবেন শিম গাছে অল্প অল্প করে, খুব বেশি পাতা রাখবেন না, দেখবেন কোনো অসুবিধা হবে না। কিছু কিছু গাছের কিন্তু একটু পাতা ছিটে দিতে হয়, পুরনো পাতা কোনো কাজে লাগে না। তো পুরনো পাতাগুলো বসে বসে খাবার খায়, তো ওইগুলো ছিটে দিলে বরঞ্চ যে নতুন শাখা প্রশাখা আসবে, আর তাতে আরও অনেক বেশি ফল আসবে। অনেক রকম গাছে, কিছু কিছু গাছে এরকম পাতা ছিটে দিতে হয়। তো দেখুন, আমি অনেক কথাই তো বলে দিলাম,
কিভাবে আপনারা গাছগুলো তৈরি করবেন। আর তারপরে বলতে বলতে কিন্তু আমি অনেক সবজিও তুলে নিয়েছি। তো এই যে সবজি কতগুলো তুলেছি দেখুন, লাউ শাকটাও তুলে নিয়েছি। এই লাউ শাকটা কিন্তু বাজার থেকে আপনি যদি কিনতে যেতেন মানে কতগুলো টাকাও তো নিয়ে নিত, কিন্তু এর যে টেস্ট সেই টেস্টটা কিন্তু একটু আলাদা। ছাদ বাগানের আপনারা যারা বাগান করেন অবশ্যই জানেন যে ছাদের যে জৈব পদ্ধতিতে যে শাক বা সবজি পাওয়া যায় তার টেস্ট অনেক ভালো হয়। তো আজকের এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।